দেখা যাচ্ছে? প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের দুতরফা দাখিলা পদ্ধতির অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। দুতরফা দাখিলা পদ্ধতি বলতে কি বোঝো? আমরা প্রথমেই দুতরফা দাখিলা পদ্ধতির সংজ্ঞা নিয়ে আলোচনা করব। প্রতিটি লেনদেনের দুটি পক্ষ থাকে। একটি পক্ষ সুবিধা গ্রহণ করে, অপর পক্ষ সুবিধা প্রদান করে। তো আমরা দুতরফা দাখিলা পদ্ধতি সংজ্ঞায়িত এভাবে করতে পারি যে হিসাব ব্যবস্থার মাধ্যমে প্রত্যেকটি লেনদেনের দ্বৈত সত্তাকে বিচার বিশ্লেষণ করে একই সঙ্গে হিসাবের বইতে একটিকে ডেবিট এবং অপরটিকে ক্রেডিট করে লিপিবদ্ধ করা হয়, সেই হিসাব ব্যবস্থাকে দুতরফা দাখিলা পদ্ধতি বলা হয়। দুতরফা দাখিলা পদ্ধতি একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি। এই পদ্ধতিটি আবিষ্কার করেন বা এই পদ্ধতিটি নিয়ে আসেন 1494 খ্রিস্টাব্দে ইতালি ধর্মযাজক ও গণিত শাস্ত্রবিদ লুকা ডি পেসোলি। তিনি তার সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনেট প্রপোর্শনিটা এই গ্রন্থে তিনি এর ফলাফল সম্পর্কে লিপিবদ্ধ করেন। তো দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে পরিশেষে বলা যায় যে টাকা ও টাকায় পরিমাপযোগ্য প্রতিটি লেনদেনকে দ্বৈত সত্তার ভিত্তিতে প্রকাশ করা যায় এবং যে হিসাবটি সুবিধা গ্রহণ করে বা সুবিধা গ্রহণকারী পক্ষকে ডেবিট এবং সুবিধা গ্রহণ প্রদানকারী পক্ষকে ক্রেডিট হিসেবে দেখানো হয়, এটা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। তো আমি আশা করি তোমরা দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে বা দুতরফা দাখিলা বলতে কি বোঝো এই পদ্ধতি সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ। আমি আবারও একটু আলোচনায় নিয়ে আসি। দুতরফা দাখিলা পদ্ধতি বলতে বুঝি যে হিসাব ব্যবস্থার মাধ্যমে প্রত্যেকটি লেনদেনে দ্বৈত সত্তাকে বিচার বিশ্লেষণ করে একই সঙ্গে হিসাবের বইতে একটিকে ডেবিট এবং অন্যটিকে ক্রেডিট করে লিপিবদ্ধ করা হয়, তাকে দুতরফা দাখিলা পদ্ধতি বা ডাবল এন্ট্রি সিস্টেম বলা হয়। দুতরফা দাখিলা পদ্ধতি বা ডাবল এন্ট্রি সিস্টেম বলা হয়। 1494 খ্রিস্টাব্দে ইতালির ধর্মযাজক ও গণিত শাস্ত্রবিদ তিনি তার বিখ্যাত গ্রন্থ সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিটা এই গ্রন্থে তিনি এই দুতরফা দাখিলা পদ্ধতি হিসাব রক্ষণের কলাকৌশল সম্পর্কে লিপিবদ্ধ করেছেন। তো তোমরা এই দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে ভিডিওটা দেখে আশা করি ভালোভাবে বুঝতে পারবে এবং এটা মনে রাখতে পারবে। তো আমি আবার আসছি হিসাবের ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের সূত্র। হিসাবের ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের সূত্র। দুতরফা দাখিলা পদ্ধতিতে প্রতিটি লেনদেনের সাথে সংশ্লিষ্ট দুটি হিসাব বের করে একটিকে ডেবিট ও অন্যটিকে ক্রেডিট করতে হয়। দুতরফা দাখিলা পদ্ধতিকে এই ডেবিট ক্রেডিট নির্ণয়ের দুইটি পদ্ধতিতে করা হয়। একটা হচ্ছে প্রাচীন পদ্ধতি বা সনাতন পদ্ধতি বা প্রচলিত পদ্ধতি, একটা হচ্ছে আধুনিক পদ্ধতি বা হিসাব সমীকরণ পদ্ধতি। প্রাচীন পদ্ধতি বা সনাতন পদ্ধতি বলতে হিসাবের শ্রেণী বিভাগ বা হিসাবের প্রকৃতি অনুসারে লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করার নিয়মকে প্রাচীন বা সনাতন বা প্রচলিত পদ্ধতি বলা হয়। এই পদ্ধতিকে আবার হিসাবের সরলসূত্র বলা হয়ে থাকে। এই পদ্ধতিতে হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয় এভাবে করা হয়, সেটা হচ্ছে ব্যক্তিবাচক হিসাব, তারপর হচ্ছে সম্পত্তিবাচক হিসাব, তারপর হচ্ছে নামিক বা আয় ব্যয় বাচক হিসাব।
আয়বের বাস্তব হিসাব। তাহলে আমরা সনাতন পদ্ধতিতে সনাতন পদ্ধতি অনুযায়ী ক্লাসিক পদ্ধতি অনুযায়ী হচ্ছে সনাতন পদ্ধতি। সনাতন পদ্ধতিতে হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয় ভাবে করতে পারি। ব্যক্তিবাচক হিসাব সনাতন পদ্ধতিতে তিন পদ্ধতি, একটা হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব, আরেকটা হচ্ছে নামিক বা ব্যয়বাচক হিসাব। ব্যক্তিবাচক হিসাবে সুবিধা গ্রহণকারী পক্ষকে ডেবিট করা হয়। সুবিধা গ্রহণকারী পক্ষ ডেবিট, আর সুবিধা প্রদানকারী পক্ষ ক্রেডিট। তাহলে আমরা দেখতে পেলাম যে কোনো ব্যক্তি সুবিধা গ্রহণ করে থাকে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি সুবিধা গ্রহণ করে থাকে, তাহলে সুবিধা গ্রহণকারী পক্ষকে আমরা ডেবিট করে থাকি, আর সুবিধা প্রদানকারী পক্ষকে আমরা ক্রেডিট করে থাকি। সম্পত্তিবাচক হিসাব দেখতে পারি, সম্পত্তি যদি বৃদ্ধি পায়, সম্পত্তি যদি বৃদ্ধি পায়, সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট, সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিট। তাহলে আমরা দেখতে পেলাম সম্পত্তিবাচক হিসাবে সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট, আর সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিট। নামিক বা আয়বাচক হিসাবে ব্যয় ক্ষতি লোকসান ডেবিট, আয় লাভ মুনাফা ক্রেডিট। তাহলে এটা আমরা এভাবে লিখতে পারি, ব্যয় ক্ষতি লোকসান ডেবিট, আর আয় লাভ বা মুনাফা ক্রেডিট। তাহলে আমরা সনাতন পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয় কিভাবে করতে পারি? ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব, নামিক বা আয়বাচক হিসাব। ব্যক্তিবাচক হিসাবে সুবিধা গ্রহণকারী পক্ষকে ডেবিট করতে পারি, আর সুবিধা প্রদানকারী পক্ষকে ক্রেডিট। আচ্ছা, সম্পত্তিবাচক হিসাবে সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট, আর সম্পত্তি হ্রাস পেলে বা কমে গেলে ক্রেডিট। নামিক বা আয়বাচক হিসাবে ব্যয় ক্ষতি বা লোকসান হলে ডেবিট, আয় লাভ মুনাফা হলে ক্রেডিট। তাহলে আমরা এভাবে সহজেই ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবো ইনশাআল্লাহ। এবার আসছি এই হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয়ের সনাতন পদ্ধতি গেল। এবার আসছি আমি খ নম্বর বা হিসাব সমীকরণ পদ্ধতি। এটা একটু মুছে দিই না। তাহলে খ নম্বর আসছি আধুনিক পদ্ধতি বা হিসাব সমীকরণ পদ্ধতি। আধুনিক পদ্ধতি বা হিসাব সমীকরণ ভিত্তিক পদ্ধতি। আধুনিক কালে হিসাব বিজ্ঞানীগণ, আচ্ছা এটা আবার কি যে আধুনিক পদ্ধতি বা হিসাব সমীকরণ পদ্ধতি? আধুনিক কালে হিসাব বিজ্ঞানীগণ হিসাব সমীকরণের সাহায্যে ডেবিট ক্রেডিট নির্ণয় করে থাকেন। এ পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয়কে এ সমান সমান এল প্লাস পি, এ সমান সমান এল প্লাস পি নামে আখ্যা দেবেন। আচ্ছা আমরা একটু লিখি। হ্যাঁ, কোন হচ্ছে হিসাব সমীকরণ পদ্ধতি। হিসাব সমীকরণ পদ্ধতি। তাহলে হিসাব সমীকরণ পদ্ধতি এটা একটা আধুনিক বা বিজ্ঞানসম্মত পদ্ধতি। এই পদ্ধতিকে হিসাব সমীকরণ পদ্ধতিতে এইভাবে প্রকাশ করা হয়, এ সমান সমান এল প্লাস পি, এইভাবে আমরা প্রকাশ করে থাকি।
এখানে এখানে এর সমান সমান অ্যাসেটস, তার মানে সম্পত্তি। আচ্ছা, এর সমান সমান লাইবিলিটিস, এর সমান সমান লাইবিলিটিস, তার মানে দায়। পি সমান সমান প্রোপ্রাইটরশিপ, প্রোপ্রাইটরশিপ। প্রোপ্রাইটরশিপ, তার মানে মালিকানা সত্ত্ব বা স্বত্বাধিকারী, মালিকানা সত্ত্ব বা স্বত্বাধিকারী। তাহলে আমরা হিসাব সমীকরণ পদ্ধতিকে প্রকাশ করি কিভাবে? ডেবিট ক্রেডিট নির্ণয় করা হবে a সমান সমান l প্লাস p। এখানে a তে অ্যাসেট দ্যাট ইজ সম্পত্তি, l তে লায়াবিলিটিস মানে দায়, p তে প্রপার্টিশিপ মানে স্বত্বাধিকারী। তো এখানে হিসাব সমীকরণের বাম দিক আমরা পেয়েছি কি? হিসাব সমীকরণের বাম দিক আমরা পেয়েছি কি a, এতে আমরা কি লিখেছিলাম? অ্যাসেটস, তার মানে সম্পত্তি, তাই না? আর হিসাব সমীকরণের বাম দিক গেল, ডান দিককে পেয়েছিলাম ডান দিক আমরা পেয়েছিলাম l প্লাস p, l প্লাস p। এই l তে আমরা বলে থাকি বহির্দায় বা বাইরের দায়, প্লাস p তে আমরা বলেছি কি? স্বত্বাধিকারী। এখন আমরা এই p কে ভেঙে এই c তে ক্যাপিটাল, তারপরে মাইনাস ডিটে ড্রয়িং, তারপরে এর সাথে যোগ হবে ইনকাম বিয়োগ ইতে এক্সপেন্সেস। তাহলে আমরা এই p কে ভেঙে কি করলাম? p পরে দিলাম c, c তে ক্যাপিটাল মানে ক্যাপিটাল মানে মূলধন, b তে ড্রয়িংস মানে উত্তোলন, অর্থাৎ মালিক যে মূলধন দিয়েছিল বা উত্তোলন করছে যে উত্তোলনটা তার থেকে বিয়োগ হবে যোগ, তারপরে আয় তে হচ্ছে ইনকাম বা আয়, প্রতিষ্ঠানের যত ইনকাম হবে সেটা ক্যাপিটালের যোগ হবে, এক্সপেন্সেস মানে তার ক্যাপিটাল থেকে বা ইনকাম থেকে এক্সপেন্সেস বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটা তার ক্যাপিটালের সাথে যোগ হবে। তাহলে আমরা এখানে পেয়েছি কি? l সমান সমান লায়াবিলিটিস আমরা লিখেছিলাম অর্থাৎ দায়। আচ্ছা, c তে কি পেলাম? ক্যাপিটাল মানে মূলধন। আচ্ছা, এরপর পেলাম কি? d তে ড্রয়িং মানে উত্তোলন, তারপর পেলাম কি? আয় তে ইনকাম মানে আয়। আচ্ছা, তারপর পেলাম কি? তে এক্সপেন্সেস মানে খরচ বা ব্যয়। এই তাহলে আমরা সমীকরণের ডান দিক পেয়ে গেলাম a অর্থাৎ দায়, c তে মূলধন, d তে উত্তোলন, আয় তে আয় এবং e তে এক্সপেন্সেস। এখন আমরা হিসাব সমীকরণের সাহায্যে কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করব সেটা আমাদের জানা দরকার। তাহলে আমরা এখানে দেখতে পারি এতে অ্যাসেটস হচ্ছে কি? সম্পত্তি। তাহলে সম্পত্তি বৃদ্ধি পেলে বা বেড়ে গেলে, ডেবিট। আচ্ছা, সম্পত্তি হ্রাস পেলে বা কমে গেলে কি হবে? তাহলে ক্রেডিট। সহজে কিন্তু ডেবিট ক্রেডিট নির্ণয় করা যাচ্ছে। অর্থাৎ আমরা যখনই জেনে যাব যে এটি একটা সম্পত্তি, তখন সম্পত্তি আসলে অর্থাৎ বৃদ্ধি পেলে দেখতে পাচ্ছি আমরা একে ডেবিট করতে হবে,
আবার সম্পত্তি চলে যায়, তাহলে যে পরিমাণ সম্পত্তি চলে যাচ্ছে, বিক্রি করা হচ্ছে বা কমে যাচ্ছে, এই সম্পত্তিকে আমরা ক্রেডিট করব। তাহলে আমরা সমীকরণের বাম দিকটা পেয়ে গেলাম, সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট, সম্পত্তি হ্রাস পেলে বা কমে গেলে ক্রেডিট। সমীকরণের ডান দিকে আসি আমি, এলটি লায়াবিলিটিস মানে দায়। এক্ষেত্রে দায় হচ্ছে যে যদি হ্রাস পায় বা কমে যায়, দায় হ্রাস পেলে কি হবে? ডেবিট। ওটা ঠিক উল্টা। আবার বৃদ্ধি পেলে ক্রেডিট। তাহলে দায় হ্রাস পেলে ডেবিট, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। মূলধন ঠিক একই অবস্থা। মূলধন যদি হ্রাস পায় বা কমে যায় তাহলে কি হবে? ডেবিট হবে। হ্রাস পেলে ডেবিট আর বৃদ্ধি পেলে ক্রেডিট। আচ্ছা, দ্বিতীয় ড্রয়িং। ড্রয়িং মানে উত্তোলন। উত্তোলন যদি উত্তোলন করা হয়, অর্থাৎ উত্তোলন যদি মালিক করে থাকে, এখানে বলে রাখি উত্তোলনের ক্ষমতা একমাত্র মালিকেরই থাকে। প্রতিষ্ঠান থেকে উত্তোলনের ক্ষমতা একমাত্র মালিকেরই থাকে। তো উত্তোলন যদি বৃদ্ধি পায়, তার মালিক যদি উত্তোলন করে থাকে, তার উত্তোলন যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে উত্তোলনকে ডেবিট করতে হবে। আবার উত্তোলন যদি কমে যায় বা হ্রাস পায় সেক্ষেত্রে কি হবে? ক্রেডিট করতে হবে। আয়, তারপর ইনকাম। ইনকাম যদি হ্রাস পায়, ইনকাম যদি হ্রাস পায় বা কমে যায় সেক্ষেত্রে কি হবে? ডেবিট হবে। আর ইনকাম যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে কি হবে? ক্রেডিট হবে। খরচের বেলায় ব্যয় বা খরচ যদি বৃদ্ধি পায়, ব্যয় বা খরচ বা যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে? ডেবিট। আর যদি হ্রাস পায় বা কমে যায় তাহলে হবে কি? ক্রেডিট। তো আমরা দেখলাম যে সমীকরণের ডান দিক থেকে পেলাম এল সি ডি আই ই, অর্থাৎ দায়, এসিএল মানে দায়, লায়াবিলিটিস মানে দায়। দায় যদি হ্রাস পায় তাহলে ডেবিট হয়, দায় যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হয়। আবার সিটা মূলধন, অর্থাৎ ক্যাপিটাল থেকে মূলধন আসলো। মূলধন যদি হ্রাস পায় তাহলে ডেবিট, মূলধন যদি কমে যায় তাহলে বৃদ্ধি পেলে যদি তাহলে ক্রেডিট। তারপর পেয়েছি আমরা ডিতে ড্রয়িং মানে উত্তোলন। যদি মালিক উত্তোলন করে থাকে, উত্তোলনের পরিমাণ বৃদ্ধি পেয়ে থাকে তাহলে ডেবিট, উত্তোলনের পরিমাণ যদি কমে যায় তাহলে বা হ্রাস পায় তাহলে ক্রেডিট। তারপর পেয়েছি আয়। আয়তে ইনকাম, অর্থাৎ আয়। আয় যদি হ্রাস পায় তাহলে ডেবিট, আয় যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট। তারপরে পেয়েছি আমরা ই, ইতে এক্সপেন্সেস। এক্সপেন্সেস অর্থাৎ খরচ। খরচ যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট, খরচ যদি কমে যায় তাহলে বা হ্রাস পায় তাহলে ক্রেডিট। তো আমরা আজকে হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্রগুলো জানলাম। হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়ের দুইটি পদ্ধতিতে হয়ে থাকে, একটা হচ্ছে আধুনিক, একটা হচ্ছে সনাতন পদ্ধতি বা প্রচলিত পদ্ধতি, বা আরেকটা হচ্ছে হিসাব সমীকরণ পদ্ধতি। তো এই আলোচনা থেকে আমরা সহজেই হিসাবের ডেবিট ও ক্রেডিট নির্ণয় করতে পারবো আশা করি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এ পর্যন্তই।